গুম খুনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘস্থায়ী করে হাসিনা সরকার। গণজমায়েতে তদন্ত ও বিচার দাবি। শত মাকে সন্তান হারা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। র্যাবের বিলুপ্তি চাইল বিএনপি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছুর অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। ৮০ জেলে নাবিক সহ বাংলাদেশি ২ জাহাজ এখনো ফেরত দেয়নি ভারত। উৎকণ্ঠায় স্বজনরা, সম্পর্কের টানাপোড়েন কমার আশায় বিশ্লেষকরা। নির্বাচিত হলে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চান তারেক রহমান। জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান। আদালতকে ব্যবহার করে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে আওয়ামী লীগ। হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত, রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি। দুদকের নতুন চেয়ারম্যান হলেন ডক্টর আব্দুল মোমেন। নিয়োগ পাচ্ছেন 2 কমিশনারও। চলতি সপ্তাহেই শপথ পড়াবেন প্রধান বিচারপতি। সীমান্ত শহর মংডুর পতন। বাংলাদেশ মিয়ানমারের 270 কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির দখলে। নাফ নদীতে যান চলাচলের নিষেধাজ্ঞা। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুম খুনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল শেখ হাসিনা সরকার, এমন অভিযোগ করে এখন যারা পেছনের দরজা দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগকে ফেরাতে চায় তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র ও রাজনৈতিক নেতারা। এসব ঘটনা দ্রুত তদন্ত করে বিচারের দাবি তাদের। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের সমাবেশে এসব দাবি উঠে আসে। ভুক্তভোগী পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সোহরাওয়ার্দীর আশেপাশের এলাকা। স্বজনহারা হাজারো পরিবারের কান্নায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আকাশ ভারী হয়ে ওঠে। 2009 সাল থেকে হত্যা, গুম আর খুনের মতো নৃশংসতার শিকার হয়েছেন এসব পরিবার। মায়ের ডাকের উদ্যোগে গণজমায়েতে অংশ নেয়া স্বজনহারা পরিবারগুলোর প্রত্যাশা, প্রতিটি নৃশংসতার সুষ্ঠু বিচার হবে। আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই হাসিনাকে ফিরিয়ে এনে বাংলার জমিনে এর বিচার নিশ্চিত করা সম্ভব। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যারা হাত মিলাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়ে বিভিন্ন দলের নেতারা অবিলম্বে শেখ হাসিনার বিচার দাবি করেন। নতুন বাংলাদেশ মানে কি? পুরানোর মতো নয়। গুম খুন থাকবে না, আয়নাঘর থাকবে না, মানুষ মানুষের প্রতি নির্যাতন অত্যাচার করবে না, মানুষ মানুষকে শোষণ করবে না। যা সত্যের বিরুদ্ধে আমরা সত্য নিয়ে দাঁড়াবো। আমরা সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সম্প্রীতি এবং আমাদের সকল নাগরিকের নিরাপত্তা নিয়ে দাঁড়াবো। হাসিনার আধিপত্যবাদী যারা হাসিনাকে আশ্রয় দিচ্ছে, আবার ফেসিবাদকে ফিরিয়ে আনার জন্য অপচেষ্টা চালাচ্ছে, সে আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ হবে দেশে। ছাত্র নেতারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগকে ফেরাতে হলে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যেতে হবে। যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার, বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বন্ধুমাত্র চেষ্টা করে, আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, আহ্বান করতে চাই, এই চেষ্টা যেন সকলেই আমরা একসাথে প্রতিরোধ করি। মন্ত্রিত্ব নিয়ে ধরে, ক্ষমতা নিয়ে ধরে, সংসদের জ্বালান নিয়ে ধরে আপনি যদি মনে করে থাকেন এই আওতারা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর, এই পিচ্ছের রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেকম হিসেবে পরিচিত হবেন। সবাই কথা বলেছেন, যার যার নিপীড়নের গল্পের কথা বলেছেন, বিচারের কথা বলেছেন। আমি অবশ্যই এই সকল কথা আমাদের সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে পৌঁছে দিব। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক সুপারিশ ও টাকার বিনিময়ে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়ার প্রমাণ পেলে কঠোর কর্মসূচি দেয়া হবে। স্বজনহারা হাজার হাজার পরিবারের দাবি, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। সেই সাথে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেন তারা। মায়ের ডাকের গণজমায়েত থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। এদিকে গুম, খুন আর মানবাধিকার লঙ্ঘনে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দিত হওয়ায় র্যাবের বিলুপ্তি চায় বিএনপি।
মঙ্গলবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করে এই পরামর্শ তুলে ধরেছেন বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর এম হাফিজ উদ্দিন। তিনি বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিল। একটি দেশের আইন কার্যকর, সম্পত্তি রক্ষা, সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পুলিশ বাহিনী। কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগ এই বাহিনীকে ব্যবহার করেছে দলীয় সহযোগী সংগঠন রূপে। ফলে বন্ধু নয়, পুলিশ আবির্ভূত হয়েছে জনগণের প্রভু রূপে, যার চূড়ান্ত রূপ দেখা গেছে জুলাই বিপ্লবে। এত অভিযোগের পরও বাহিনীটি অপরিহার্য, তাই জনবান্ধব পুলিশ গড়তে সংস্কার এখন জাতীয় দাবি। এতে পরামর্শ দিয়েছে বিএনপিও। দলটির গঠিত পুলিশ সংস্কার কমিটির সংবাদ সম্মেলনে উঠে এলো নানান প্রস্তাবনা। বাংলাদেশকে বিগত পতিত সরকারের আমলে একটি পুলিশ স্টেটে পরিণত করা হয়েছে। তাদের মগজে যেন এই ধারণাটি প্রতীত হয় যে দেশের মালিক জনগণ, তারা জনগণের প্রভু নয় বরং সেবক। এই ধারণাটি তাদের মধ্যে প্রবিষ্ট করার জন্য আমরা নানা ধরনের সুপারিশ করেছি। গুম, খুন আর মানবাধিকার লঙ্ঘনে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দিত হয়েছে পুলিশের বিশেষ শাখা র্যাব। বিএনপির সুপারিশ, সমালোচিত এই ফোর্সকে বিলুপ্ত করতে হবে, গড়তে হবে মানবিক পুলিশ বাহিনী। র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছুর অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। দুর্নীতি রোধে পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছে বিএনপি। পাশাপাশি প্রতি বছর সম্পদের বিবরণী দাখিলের বিধান নিশ্চিত করার পরামর্শ দিয়েছে দলটি। প্রতি বছর পুলিশ কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল করার নিয়োগ কার্যকর করতে হবে। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের একদিন পর 80 জেলে নাবিক সহ বাংলাদেশি 2টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড, যাদেরকে এখনও ফেরত দেয়নি ভারত। নাবিকদের স্বজনদের দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। জাহাজ দুটির মালিক পক্ষ বলছে, অপহৃত জাহাজের ক্যাপ্টেনরা জানিয়েছেন সরকারি পর্যায়ে উদ্যোগ না নিলে জাহাজগুলো ছাড়বে না ভারতীয় কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। বঙ্গোপসাগরে এখন জেলেদের আতঙ্ক। 24 নভেম্বর এফবি মেঘনা 5 আর 27 নভেম্বর এফবি লাইলা 2 নামের 2টি জাহাজ মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায়। রোববার রাতে খুলনার হিরন পয়েন্ট এলাকায় মাছ আহরণ করা অবস্থায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা জাহাজ দুটি ঘিরে ফেলে। এক পর্যায়ে জাহাজ দুটিকে নিজেদের জলসীমায় নিয়ে ছেড়ে দিলেও সোমবার ফের ভারতীয় কোস্টগার্ড এসে জাহাজ দুটি নিয়ন্ত্রণ নেয়। আই থিঙ্ক লাস্ট ইনফরমেশন হচ্ছে ওরা 9-10 নটিক্যাল মাইল দূরে এই মুহূর্তে ড্রিফটিং করতেছে। এটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাদ্বীপ নামে একটা জায়গা আছে, ওইখান থেকে আমাদের যে যিনি ক্যাপ্টেন আছে আর কি ওইখানে ওনাদের সাথে একটা যোগাযোগ হয়েছে, আমাদের সিস্টার কনসার্নের সাথে। আমরা এই জায়গায় আছি এবং সবাই ভালো আছে। আর ওরা যারা ওইখানের এই কোস্টগার্ডের যারাই ছিল ইন্ডিয়ান, ওরা খুব ভালো ব্যবহার করছে। এটাই বলছে যে ওরা বলছে ঠিক আছে, আমরা আপনাদের নেভির সাথে কথাবার্তা বলে আমরা হয়তো ওনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো, আপনারা প্যানিক হওয়ার কিছু না। জানা গেছে জাহাজ দুটির ভারতীয় উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপ বন্দর থেকে 9 নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করা অবস্থায় আছে, যার পাহারায় আছে ভারতের কোস্টগার্ডের অস্ত্রধারী সদস্যরা। সবশেষ মঙ্গলবার সকাল 11টায় স্যাটেলাইট ফোনে জাহাজ দুটির ক্যাপ্টেনদের সঙ্গে কথা হয় মালিক পক্ষের। মুক্তি পেতে সরকারের সহায়তা চেয়েছে তারা। আমরা দুই কোম্পানি একত্রিত হয়ে আমরা চিঠি দিয়েছি এবং এমএফডি আছে, এমএমডি, সেখানেও আমরা চিঠি দিয়েছি। আর আমাদের ব্যক্তিগতভাবে কোস্টগার্ডের ডিজির সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কথা বলা হয়েছে, আজকেও সকালে কথা বলা হয়েছে এবং নেভি আমাদেরকে সহযোগিতা করছে। নেভির ইন্টেলিজেন্সি আমাদের থেকে বিভিন্ন তথ্য নিয়েছে। সবথেকে বড় কথা, আমাদের নেভি এবং কোস্টগার্ড আমাদেরকে আশ্বস্ত করেছে যে খুব তাড়াতাড়ি তারা যোগাযোগ করে এই সমস্যাটা সমাধান করবেন। এফবি মেঘনায় 42 জন আর এফবি লাইলায় 37 জন নাবিক ও জেলে রয়েছেন। অপহরণের খবরে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়। কথা বলবো যে আসলে ওনারা কি জানছেন, কি এরকম আছে, ওরা কি আসে বিষয়ে, কবে আসবে ওরা। শোনার পরে পরিবার তো একটু ভাঙ্গা পড়ছে। এখন আমাদের পরিবারটা একটু ভাঙ্গা পড়ছে, কেন আমাদের লোক সংখ্যা একটু বেশি। 17 তারিখের পরে জাহাজ যোগাযোগ হয় না, তো জাহাজে যখন যোগাযোগ হয় না, এরা 15 দিন 16 দিন পরে, বেশিরভাগ 15 দিনই থাকে, 15 দিন পরে চলে আসে।
তো এখনো যেন আসেন, আমি 2-3 দিন যাবত ঘোরাফেরা করতেছি। দেশের জলসীমায় ঢুকে জাহাজ ছিনতাই করে 230 নটিক্যাল মাইল দূরে নিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো মুনশিয়ানা চলবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুদেশের জন্যই কল্যাণকর হবে। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে এসব কথা বলেন তিনি। বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলা করা সম্ভব হবে। বিএনপি সবার সাথেই বন্ধুত্ব চায় জানিয়ে তিনি আশা করেন, কোনো দল বা ব্যক্তি নয়, বরং বাংলাদেশের মানুষের সাথে প্রতিবেশী দেশ বন্ধুত্ব স্থাপন করবে। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব চাই না। বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ, তার সাথেও আমাদের সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক দিকে যাবে। দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকের পর ইতিবাচক হতে পারে বাংলাদেশ আর ভারতের কূটনীতিক সম্পর্ক। কিছুটা হলেও কমতে পারে অবিশ্বাসের এই মাত্রা, এমন অভিমত কূটনীতি বিশ্লেষক মুন্সি ফয়েজ আহমেদের। তবে কিছুটা ভিন্ন মত পোষণ করে ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেছেন, সম্পর্কের প্রভাব বুঝতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। দুই দেশ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিদ্ধান্ত নিলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। নানা কারণেই টানাপোড়েন তৈরি হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কে। অবিশ্বাসের ঘাটতি কমাতে সোমবার দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয়। বৈঠকে দুই দেশের যার যার অবস্থান থেকে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে, পাশাপাশি সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছে। ইন্ডিয়া ডিজায়ার্স এ পজিটিভ, কনস্ট্রাকটিভ and mutually beneficial relationship. আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এই বৈঠকে ইতিবাচক প্রভাব রয়েছে বলে মনে করেন এই কূটনীতি বিশ্লেষক। তারা বসলো একসাথে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করলো, এটাই আমি মনে করি যে খুব বড় একটা পাওনা। এটা আমাদের মনে হয় যে একটা স্বাভাবিকতার ইঙ্গিত দিচ্ছে। যদিও কিছুটা ভিন্ন মত আছে ডক্টর ইমতিয়াজ আহমেদের। তারা বলছেই যে আমরা সেই ধরনের বাংলাদেশের সাথেই ডিল করতে চাচ্ছি, যেটা ডেমোক্রেটিক, যেটা পিসফুল, যেটা স্টেবল, যেটা প্রোগ্রেসিভ এবং যেটা ইনক্লুসিভ। অন্য কথায় তারা একটা নির্বাচিত সরকার দেখতে চাচ্ছে। সুসম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুই দেশের মাঝে বিশ্বাসের ঘাটতি দূর করতে হবে বলে মনে করেন তিনি। শুধু সরকারের মধ্যে যদি এটা থেকে যায়, তাহলে কিন্তু সম্পর্ক উন্নয়ন অত সহজ হবে না। এখন দেখা দরকার যে অন্য যে কাঠামোগুলো আছে ভারত বাংলাদেশের সম্পর্ক, সেখানেও খোলাখুলিভাবে আলোচনা করা যায়নি। সচিব পর্যায়ের এই বৈঠকের পর উভয় দেশেরই সম্পর্ক উন্নয়নে সদিচ্ছা বা আগ্রহ আছে এমনটা ধারণা করা হচ্ছে। তবে আগামী দিনে তা কতটুকু সফলতা পাবে তার সময় বলে দেবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচিত হয়ে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চায় তার দল। সাধারণ মানুষের কাছে জবাবদিহিতা থাকলে দেশের উন্নয়ন হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে কুমিল্লা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার সকালে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কর্মশালায় দলে দলে যোগ দেয় বিএনপির নেতাকর্মীরা। যারা রাষ্ট্রের দায়িত্বে, সরকারের দায়িত্বে থাকে, সেগুলো প্রতিষ্ঠানের প্রত্যেকটি ব্যক্তির জবাবদিহিতা থাকে জনগণের কাছে, এবং সেজন্যই কিন্তু সেই দেশগুলোতে ভালো কিছু হয়, যার ফল দেশ এবং দেশের মানুষ ভোগ করে। আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধান করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। তো আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলন সবকিছুতে এমন কিছু থাকতে হবে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করবে, যে কারণে মানুষ আমাদের উপরে আস্থা রাখবে।
জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, এখন থেকে এই স্লোগান দেয়া বাধ্যতামূলকও নয়। মঙ্গলবার সকালে এই সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ। একই সাথে রাষ্ট্রপক্ষকে ওই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতিও দিয়েছে আদালত। আওয়ামীপন্থী এক আইনজীবীর করা রিটের শুনানি শেষে 2020 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ। তারপর থেকে জাতীয় দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে এটি বলা অনেকটা বাধ্যতামূলক হয়ে যায়। সম্প্রতি এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেন উচ্চ আদালত। একই সাথে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেন। জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রপক্ষের অভিযোগ, আদালতকে ব্যবহার করে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে, কিন্তু কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। মুক্তিযুদ্ধের অন্যতম স্লোগান ছিল জয় বাংলা, যা পরবর্তীতে আওয়ামী লীগ তাদের দলীয় স্লোগানে পরিণত করে ভাবমর্যাদা ক্ষুণ্ণ করে বলেও অভিযোগ রাষ্ট্রপক্ষের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের নারীরা অদম্য ক্ষমতার অধিকারী। জুলাইয়ের গণ অভ্যুত্থানে তারা সেই প্রমাণ রেখেছে। এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তাদের এই ক্ষমতা আগামীর নতুন বাংলাদেশ গড়তেও প্রয়োজন হবে। মঙ্গলবার গণ অভ্যুত্থানে অংশ নেয়া নারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা জানান। তোমার মতো মেয়ে বাংলাদেশে শুধু নয়, পৃথিবীতেই আর জন্মগ্রহণ করে নাই। তোমার অসীম শক্তি, বাংলাদেশের মেয়েরা সে শক্তিটা দেখিয়ে ফেলেছে। সেজন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস, পৃথিবীর ইতিহাসের একটা জিনিস। তোমরা সেই শক্তিটা দেখিয়েছো, অন্য দেশের মেয়েরা পারে নাই এখনো। কাজে তোমরা পৃথিবীর পরিপ্রেক্ষিতে তোমরা অনেক এগিয়ে, তোমরা একটা সুযোগ পেয়েছো, সুযোগটা গ্রহণ করেছো এবং দেখিয়ে দিয়েছো। আমাদের শক্তি আছে, আমরা শক্তি প্রকাশ করেছি। আমাদের আরো শক্তি আছে, এখানে আমাদের শক্তি শেষ হয়ে যায়নি, আমাদের আরো শক্তি আছে। সেই শক্তিটাও আমাদের প্রকাশ করতে হবে এবং পৃথিবীর সামনে একটা দৃষ্টান্তমূলক ইতিহাস আমরা সৃষ্টি করে যাব, এবং সেই সম্ভাবনা তোমাদের কাছে আছে। প্রায় 1.5 মাস অচলাবস্থার পর নতুন কমিশন পেল দুদক। সংস্থাটির চেয়ারম্যান হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেন। মঙ্গলবার 3 সদস্যের কমিশনে নতুন 2 কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। নতুন চেয়ারম্যান আব্দুল মোমেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস এবং সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও ইয়াজউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী ছিলেন। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা অধিকাংশই ব্যক্তিগত কিংবা রাজনৈতিক, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় তিনি জানান, সংখ্যালঘুদের বিভিন্ন সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল যে 9 জন মারা গেছে এই ধর্মীয় সহিংসতায়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে, তো এখানে আমরা দেখছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন। সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না। হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, এরপর লাশ 2 টুকরো করে মৃতের নিজ কারখানাতেই মাটি চাপা দেয়া হয় তাকে। মৃত্যুর আগে জীবন বাঁচাতে শেষ কলটি স্ত্রীর কাছেই করেছিলেন আলম। রাজধানীর কামরাঙ্গীর চরে হাসাননগরের কাপড় প্রিন্ট কারখানার মালিক নূর আলমের সাথে ঘটেছে এমনই নৃশংস ঘটনা। স্বজনদের দাবি, কারখানার ভেতরে জুয়া খেলায় বাধা দিলে কারখানার শ্রমিক ও তার 3 সহযোগী মিলে খুন করে আলমকে। টিসিবির 1 কোটি কার্ড দেয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে, এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, শিগগিরই এই বিষয়ে খতিয়ে দেখতে মাঠে নামবেন তিনি। রাজধানীতে ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম ERF এর এক অনুষ্ঠানে তিনি আরও জানান, রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নগামী রাখার চেষ্টা করবে সরকার। এ সময় সত্য প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। দখলে নিয়েছে মংডু শহরও। সেই সাথে নাফ নদের আরাকান জলসীমায় নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে তারা। এমতাবস্থায় সীমান্তে নিরাপত্তা বাড়ানো সহ আরাকান আর্মির সঙ্গে অর্থবহ আলোচনার আহ্বান বিশ্লেষকদের। গ্লোবাল সুপার লিগের ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশের প্রথম দল হিসেবে বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে ক্লাব কর্তাদের সঙ্গেও আরও উপস্থিত ছিলেন ভক্ত সমর্থকরাও। গ্লোবাল সুপার লিগের ট্রফি নিয়ে রংপুরের পুরো দল ফেরেনি। ওয়ানডে দলে থাকায় সৌম্য, আফিফ ও রিশাদরা ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই রয়ে গেছেন। চ্যাম্পিয়ন হয়ে $5 লাখ প্রাইজ মানি পেয়েছেন রংপুর রাইডার্স। 5 দলের গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে 56 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নুরুল হাসান সোহানের দল। যে ট্রফি নিয়ে তারা দেশে ফিরে কথা বলছে সোহানের সঙ্গে। দর্শক, নিউজ 24 সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।